আমি শুরুতে যেতে চাই ফজলুর রহমান, আপনার কাছে আমার শুরুতে একটু আসার ইচ্ছে হলো, সেটি হচ্ছে যে ভোট এবং ৭১ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে তারেক রহমান এবং মির্জা ফখরুল দুজনেই কথা বলেছেন শ্রীকৃষ্ণের সম্ভবত জন্মদিনের কোনো একটি অনুষ্ঠানে, সেই উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। সেখানে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে ৭১কে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে। প্রশ্ন হচ্ছে যে মানে কেউ চাইলেই কি ৭১কে ভুলিয়ে দেওয়া সম্ভব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রতিষ্ঠানে আপনি আমাকে বারবার দাওয়াত করা সত্ত্বেও আমি আসতে পারি নাই, ব্যস্ততার জন্য হোক, যে কোনো কারণে হোক। আজকে প্রথম এসেছি, কাজে আমি খুব আনন্দিত এবং আপনাদের প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যিনি আছেন আমার ভাই জনাব মাসুদ কামাল, বয়সে যদিও আমার ছোট, কিন্তু জ্ঞানে গুণে তার কর্মকাণ্ডে আমি তার প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল, কাজে তার কথাও আমি শুনবো। আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন, আসলে ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, গোখলে একটা কথা বলছিল, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো। এই কথাটা আমি ৮ মাস আগে বলছি, যে কথাটা জনাব ফখরুল সাহেব আজকে বললেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখেই বলছি। এত দেরিতে কেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস ডে ইন বাংলাদেশ? বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি? ৪৭ সনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না, যুদ্ধে আমরা জয়লাভ করব না এটা ইউনাইটেড ইন্ডিয়া থেকে যাবে। আমাদের পূর্বপুরুষরা, এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। ৭১ সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে, বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে, ১০০০ বছর পরে স্বাধীন রাষ্ট্র হবে, নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে। দিস ওয়াজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন, এবং যে কারণে যুদ্ধ হয়েছিল। আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন, এটা আসলে না। আসল কন্ট্রাডিকশন হলো যারা ৫ই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী। আমি আবারও বলছি, এরা বহুরূপী। এদের ভিতরে এক কথা ছিল, বাহিরে এক কথা। এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, অথবা তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে, তার কথাও বাজাইছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইগুলো বাজাইছে। মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে, এইটা নিয়ে কোনো চিন্তাই করে না। চিন্তা ছিল তো মানুষের একটা, এই যে এরা বাটপাররা স্লোগান দিছিল, আমি আজকে বললাম কথাটা, স্লোগান দিছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এইটাই একমাত্র স্লোগান। আমি যে কারণে কথা বলছি, আমি আজকেও চ্যালেঞ্জ করছি, ওরা ৫০০০, আমি আগে ৫০০ বলছিলাম, এখন বলি ৫০০০-এ মিছিল করে যে কাজ করছে, আমি ১ বছর টক শো করিয়া, বিশেষ করে টোটাল জুলাই এবং ৫ই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি, এই টক শোগুলো ওরা ৫০০০ লোকে মিছিল করিয়া ওই কাজটা করতে পারে না, কিন্তু আমি করছি জীবনের রিস্ক নিয়ে। আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা, আমার সন্তানদেরকে ডাইকে বলছি তোমরা একজন ব্যারিস্টার হইছো, আরেকজন এমএতে পাস করছো, তোমরা কিন্তু এতিম হইবা, মাকে নিয়ে থাকবা, আমি কিন্তু মারা যাব। কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই। মানে এইরকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন? মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে, পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতেছি যে শেখ হাসিনা ৩ বছর ৩টা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে, শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে, সালমান রহমান, আজিজ খান, এস আলম, বসুন্ধরা গ্রুপ, এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক টিরানিক্যাল রাষ্ট্র কায়েম করছে। কাজেই সে এত দ্রুত যাবে না, হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো মনে মনে একটা কথা ছিল, যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব। আমার কথাটা খুব ক্লিয়ার বলছি। কিন্তু আজকে কিন্তু সব সময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই, যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপির থেকে, যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব, এবং ফ্রান্স থেকে ২-৩ জন বিদেশি থেকে সাংবাদিককে বলতেছে ফজলুর রহমানকে খুন করে ফেলো, এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না। আমি যে কারণে বলতেছি, কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সার্জিস আলম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ভ্যানগার্ড।
আমার তো মাথাটা ওই দিনই গরম হয়েছে। কয় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি, এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আমি যাকে বলেছি 10টা তৃতীয় বিশ্বের 10টা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু, সেই লোকটি গিয়া বলল মিটিকুলাস কি ডিজাইন, মিটিকুলাস ডিজাইন। এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে। এখন এটা বোঝা যাচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা ঘটাইছে, জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে ঘটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না। প্রথম তো একদম নিগেট করে গেছে 47 আর 24। 71 হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি খুব ক্লিয়ারলি বলছি। এবং 71 হলো পাশের দেশ আমার ষড়যন্ত্র করে ভাইয়ে ভাইয়ে গুলমাল লাগাইছে, কাজে 71 ঠিক না। তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা, আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে, মুক্তিযোদ্ধারা জীবিত, সাবধান কথা বলবা, মুক্তিযুদ্ধ যারা মানো না তারা এই দেশ থেকে চলে যাও। খুব ক্লিয়ার, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, ওই যে পাকিস্তানে 2টা ঘটনা হয়েছে কিছুদিন আগে, লস্করি তৈয়বার যে প্রধান তিনি বলছেন যে আমরা 5ই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে পারি। জি। আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ উইল রিটার্ন এগেইন টু পাকিস্তান। আপনি দেখেন, এবং সেইখানে কতগুলা জিনিস, গোলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত, এবং গোলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এইসব রাজাকারের বাচ্চারা, আমি আবারও বলছি এইসব রাজাকারের বাচ্চারা, যে আমি বললাম আলবদরের বাচ্চারা, গোলাম আজম হল বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা। প্রথম যে লোকটা টিক্কা খানের সঙ্গে দেখা করছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, বাংলাদেশে 25শে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে টিক্কা খানের সাথে, যে ঠিক কাজ করছেন, আমরাও আপনার সাথে আছি, সেই লোকটার নাম হলো গোলাম আজম। 2 নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন, 3 নম্বর দেখা করছে ফজলুল কাদের চৌধুরী, 4 নম্বর দেখা করছে নুরুল আমিন। তৎকালীন সময়ে সেই 1 নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গোলাম আজম, যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশে গিয়ে বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে, বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয়, সাহায্য না করে, মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে এটি ইন্ডিয়া দখল করে, বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে, এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, মসিম লিপ্ত করছে, সেই সব গোলাম আজমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, যেখানে তার বয়স হয়েছে 68 বছর, সে রিটায়ারমেন্টে চলে, এখনকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফেরত আসবে। সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কথাটা বলছেন। তবে একটা কথা বলি, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু 71-এর বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না। আমি আরো কিছু কথা বলবো, এটা হবে না। আমি আসবো আপনার কাছে, আমি যেতে চাই একটু। জি জি, মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন, সিনিয়র আইনজীবী ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, যেহেতু সে 71 নিয়ে বলে, আপনি নির্বাচন নিয়ে একটু বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, ওই সময়ে সেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই, কিন্তু এনসিপি ওনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামেও নাসিরুদ্দিন পাটোয়ারি উনি বললেন যে ডক্টর ইউনূস তাদের সাথে গাদ্দারি করেছেন, তিনি বেঈমান। মানে বিষয়টা কেমন হলো? না, একটা জিনিস কি আমি বলি আপনাকে, প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত 5 তারিখে বললেন, জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। জি, নির্বাচন কমিশনও তাদের কাজকর্ম করছে, তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সব কিন্তু একের পর এক ঘটতেছে। কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা, একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। আমি জানি না আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমার সঙ্গে যখন কারো দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে, ভাই নির্বাচন কি আসলেই হবে? না, এই অভিজ্ঞতা আছে আমার। আপনার আছে। তাহলে এখন কথা হলো,
ডক্টর ইউনূসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন, কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু ওয়ান আলাপ করতে বলছেন, জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন। তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন? আপনি এই পয়েন্টটা খেলে ভাবেন একবার। তার মানে উনি গত 1 বছরে এমন কিছু করেছেন, এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না। নাহলে তো মানুষ এই প্রশ্নটা করতো না। আচ্ছা, এই প্রশ্নটা কেন করছে? এখন ডক্টর ইউনূসকে ভাবতে হবে যে আমি কি করেছি, আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না। কে এখন কি করলে বিশ্বাস করবে? এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন। দেখেন এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে, এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে, যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পারি না, করছে তো সেটাই। জি, এর কারণটাও কি? এর কারণটা খুব সহজ, কিন্তু যে উনি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে। এনসিপি তো ওনারই দল, উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে। এরা একটা পলিটিক্যাল পার্টি করছে, করার পর এখন এনসিপির যে ইমেজ, এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনূস নিজে, যে এরা তো আমাকে আপনার একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিতে পারবে না। এটা উনি বুঝতে পেরেছেন। বুঝে উনি এনসিপির উপর যে মাথায় ওনার হাতটা ছিল, হাতটাকে সরাই নিছে। তো এনসিপি হাত সরাই নেওয়াতে এনসিপি মানে হয়ে গেছে, তার পাজলড হয়ে গেছে যে একদিন তো আমি ওনার সাপোর্ট পাইছি গভর্নমেন্ট। এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায়, এখন যদি মনে করেন এই গভর্নমেন্ট, শুনেন একটা গভর্নমেন্ট তো 1 বছর ছিল, তারা তো খুব অসাধারণ ভালো কাজ করছে, মানুষ তার মানে বিভিন্ন রাস্তার মাথায় মূর্তি বানিয়ে রাখবে তা তো আর না। ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে। তো এই ধরনের গভর্নমেন্ট কিন্তু সবসময় চায় একটা সেফ এক্সিট, চায় যে আমি যখন চলে যাব তারপরে কি আমি দেশেই থাকবো নাকি বাইরে থাকবো। যদি দেশে থাকি আমাকে কে থাকতে দেবে, বাইরে যাবো আমাকে এয়ারপোর্টে আটকাবে। 111 গভর্নমেন্টের সময় রাখেন, 111 গভর্নমেন্টের যারা ছিল, যারা নাকি কুশীলভ ছিল, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছিল। আচ্ছা, এখন হয়তো এই গভর্নমেন্টও চিন্তা করতেছে তা আমাকে কে দিবে। এখন সেই জন্য উনি একটু বিএনপির দিকে ইনক্লাইন্ড হয়েছে আর কি, বিএনপির ঘাটে মানে নৌকা ভিড়াইছে। এটা আবার এনসিপি সহ্য হচ্ছে না। আর এনসিপি তাদের যে বয়সজনিত সমস্যা যেটা একটা আছে, একটা সমালোচনা আছে, সেটা হচ্ছে যে সরকার মবই ঠেকাতে পারে না, সেই সরকার নির্বাচনের দিন, ভোটের দিন মব ঠেকাবে কিভাবে? শুনেন, মব ঠেকাতে পারে না কথাটা অন্যভাবে বলেন। আচ্ছা, আসলে সরকার কি মব ঠেকাতে চেয়েছিল? সরকারকে কখনো মব ঠেকাতে চেয়েছিল? আপনি এই কথাটা বলেন। আমি আপনার সর্বশেষ ঘটনাটা বলি। এই 32 ডিসেম্বর যেদিন ভাঙলো আগের বার, আচ্ছা, 32 ডিসেম্বর ফেরানোর জন্য কি সরকার চেষ্টা করছিল? কয় নাই তো। মবে বাংলাদেশে মব আগে 5 থেকে 8 আগস্ট ওই সময় কথা বাদ রাখেন, এরপরে তো আপনার সংগঠিত মব তো শুরু হলো 32 ডিসেম্বর ভাঙা দিয়া। সরকার মব ফেরানোর চেষ্টা করে নাই। এবং সর্বশেষ এবার 15 আগস্ট যে ঘটনাগুলো ঘটলো, একজন রিক্সাওয়ালা গেলো ফুল দিয়ে তাকে ধরে পিটালেন, একজন মহিলা গেলো, মহিলাকে ধরে আপনারা বেজ্জতি করলেন, অনেক কিছু করলেন। সরকারকে ফেরানোর চেষ্টা করছে? আচ্ছা, রিক্সাওয়ালার কথাটা ধরেন, রিক্সাওয়ালা একজনকে ফুল দিতে গেছে, উনি তো কোনো পলিটিক্যাল ওয়ার্কার না, পলিটিক্যাল পার্টির লিডার না, উনি কি আওয়ামী লীগের বর্তমান সভাপতি? তা তো না, উনি একজন রিক্সা চালক। উনি একটা ফুল নিয়ে গেছেন, উনাকে ওখানকার লোকজন ধরে মানে মব আক্রান্ত হলো, সে তাকে ধরে চড়থাপড় মারলো, গণপিটুনি দিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেলো? রিক্সাওয়ালাকে, যে মার খেলো তাকে ধরে নিয়ে গেলো। অন্যদেরকে ধরছে? ধরছে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে 15 আগস্ট ফুল দেয়া যাবে কি যাবে না এরকম কোনো নির্দেশনা কিন্তু ছিল না। কিন্তু ওদিকে আপনার প্রেস সচিব যে বলছে ফুল দেওয়া যাবে না। ও প্রেস সচিব ওখানকার ধানমন্ডি পুলিশ বলতে শুনছি, ধানমন্ডি পুলিশ বলছে তারা প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী তারা চলতেছে। প্রেস সচিব তো গভর্নমেন্ট, এটা বিরাট গভর্নমেন্ট। সে আসবে, আমি যেতে চাই একটু ফজলুর রহমান আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3টি বিষয় কি এক সূত্রে গাঁথা, নাকি এই 3টি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল? প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকাকে এই 24-এ এসে নতুন করে বয়ান দেওয়া হচ্ছে, নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে। এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী না আওয়ামী লীগ পুরো দায়ী? আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন। এক হলো মুক্তিযুদ্ধ, 2 বঙ্গবন্ধু, 3 আওয়ামী লীগ, এই 3টা কথা আপনি জিজ্ঞাসা করছেন। এর আগে আরেকটা কথা আছে, সেটা হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের নির্যাস হইল মুক্তিযুদ্ধ, 9 মাস। কেন আমরা 9 মাসকে মুক্তিযুদ্ধ বলি? এর আগেরটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না।
কারণ জমিটা আমারই ছিল, 9 মাসে এই জমিটা CSRS আমার ছিল এবং আমরা এটা মুক্ত করছি 9 মাসে। আমরা করেছি নতুন যে মুক্তিযুদ্ধ আর হলো স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের কিন্তু বাঙালির হাজার বছরের স্বাধীনতার সংগ্রাম। এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা, এইগুলো আমি বলবো না, আপনি সময় হবে না, কেউ শুনতেও চায় না। পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ, যে কারণে বলা হতো সোনার বাংলা। এখানের কাপড়, এখানের ফল, এখানের ধান, এখানের পাট, এগুলা সারা পৃথিবীর জন্য। দক্ষিণ পূর্ব এশিয়া একটা মাত্র টাকার কারখানা ছিল, টাকা চাপানো নিল মহাতব চাঁদ জগৎ শেঠ। এ হলো বাংলা। সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা, আমি সব মুঘল পাঠান বাদ দিলাম, ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা এসে মীর জাফরের কেস কনভিন্স করলো, মীর জাফরের বিশ্বাসঘাতকতায় এবং রবার্ট ক্লাইভের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলা পরাধীন হয়ে গেল তখনকার মতো করিয়া। 1757 সনের সেই যে বাংলা পরাধীন হয়ে গেল, পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেল 1773 সনে দুর্ভিক্ষ হইল, মহা দুর্ভিক্ষ, 1/3 লোক মারা গেল। অনেকে বলে 74-এ অনেক দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু 1/3 লোক মারা গেল 1773 সনে। 57 সনে ব্রিটিশরা দেশ নিল, আর 73 সনে 1/3 লোক বাংলায় মারা গেল, মহামন্বন্তর। ঠিক আছে, সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল, গোল্ড নিয়ে গেল স্টিমারে এবং লন্ডন শহর করলো। তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো, এটা কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে। সেই বাংলা যে দরিদ্র হলো, দরিদ্র হওয়ার পরে কি হলো, নীল সাহেবরা আসলো, নীল চাষ করাইলো, অত্যাচার করলো, খাজনা দেও, টাকা দেও, পয়সা দেও। এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে বলেছে, হে খুদা, আমাদের কেমন সন্তান দাও, যে সন্তান বিদেশিদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে, হে ভগবান, আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব। বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গিল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গিরা। ওই বার্মিজ যাদেরকে এখন আমরা কি বলি বার্মা, এদেরকে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে আসে, ধান কাটতে নিয়ে যায়, তো মেয়েদেরকে ধরে নেয়। এগুলো পড়েন, সোনারগাঁও যখন রাজধানী ছিল। সেই যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে অনেকেই নেতৃত্ব দিছে, কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন, মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন, যেখানে বাঙালি জয়লাভ করলো, ওয়ার্ল্ড কাপ পাইলো, শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এটা যদি কেউ স্বীকার না করে, সে ইতিহাস মানে না, অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে। কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান। আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা 3 বার বলছি। আমাদের নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে ওই ইঞ্জিনিয়ার্সে যখন 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে, আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, আমি বলছি, আমার কথাটা শোনেন আপনি। আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, তারও আগে শেরে বাংলাকে ফজলুল হক হুসেন শহীদ, কিন্তু মৌলানা ভাসানী ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন, এমনকি বঙ্গবন্ধুর মাথার উপরে থেকে 57 সন থেকে এই কথাটা বইলা, কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু। আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইল, তখন সেনাবাহিনী প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো। ওই পিলখানাতে বলেন, আর রাজারবাগে বলেন, আর জিয়াউর রহমানের সেই 27শে মার্চ, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই খালেদ মুশারফের, মেজর হায়দারের ইতিহাস। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠিয়া ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। তীরহারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, পথের ক্লান্তি ভুলে স্নেহ বরা কোলে তবু মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, বাংলার সন্তান চলো সমানে সমান। আমি কালকে মেজর হায়দার বীরুত্তম যে 35,000 মুক্তিযোদ্ধা তৈরি করেছিল, ঢাকা সহ কুমিল্লা সহ সমস্ত এলাকাতে, যে সবচেয়ে বড় লিড করেছে খালেদ মুশারফের নেতৃত্বে, মেজর হায়দারের সেই দুর্ভাগ্যজনক ইতিহাস পড়ে আমার চোখের পানি আসতেছে। আমি সবাইকে বলবো, বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের বই যে এলাকাতে হয়েছে, আবার পড়েন আপনারা। আর আজকের প্রজন্মকে আমি, হে বাবারা,
হে আমার ছেলেরা নাতিরা, তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো, এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না, পৃথিবীর কোন জাতির ইতিহাসে 9 মাসে এত যুদ্ধ, এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে। এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই, আর আমরা বলবো হা 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 আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব। নো, এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে, 71 থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ। আমি কথাটা এটা বলছি। মাসুদ কামাল, আমি বিরতি নিব, তার আগে একটু আপনি বলবেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, আমরা এই মানুষগুলোকে কেন আলাদা রাখতে পারছি না? কেন এখনো এদেরকে নিয়ে আমরা বিতর্ক করছি? ছোট করে চাই বলে করছি, সবার একটা ধান্দা আছে রে ভাই। সবাই কিন্তু যার যার জায়গায়, যার যার যোগ্যতায়, যার যার কাজের মাধ্যমে তারা কিন্তু আমাদের এই দেশের ইতিহাসে তাদের নাম আছে। কিন্তু একজনের সঙ্গে একজনের নাম বললে, আপনি যখন একজনকে প্রশংসা করবেন তখনই আরেকজনের নাম আনতে হবে কেন? আপনি ধরেন একটা ছোট্ট উদাহরণ দেবেন, আমরা যখন বিভিন্ন জায়গায় খাই না, মনে করেন একটা রেস্টুরেন্টে আপনি খাইছেন, ওই রেস্টুরেন্টে খাওয়াটা খুব ভালো, যে আপনি বললেন যে ভাই অমুক রেস্টুরেন্টে খাইছেন, রেস্টুরেন্টে খাওয়া খুব ভালো, আমি সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিই এইটা আর কি, আপনি ওইটার কথা বললেন না, কাল যাকে আপনার খাওয়াইলাম আমার একটা রেস্টুরেন্টের কথা, আরে ভাই কালকে আলাপ তো হচ্ছে না, আজকে আলাপ হচ্ছে। আজকে আলাপ, একজনকে তুলে আরেকজনকে খাটো করে ছোট করে দেখানোর যে প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা ভালো না। যখনই মুক্তিযুদ্ধের কথা উঠতেছে, ভাই মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আর কোনো আলাপ নাই। এখন ওনাকে কতভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে। কেন? যে ওনাকে খাটো করতে পারলে তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধটাকেও খাটো করা হবে। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। একজন তো এক পাগল ছাগল থেকে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, সে দাবি করে বসছে 2000 বসছে। তো এখন ও চায় যে সবাই আলোচনা করুক, ও কিন্তু এটাই চায়, ওর লক্ষ্য কিন্তু আর কিছু না। আচ্ছা, ওর লক্ষ্য এটা আলোচনা হোক। ভাই ওই সংখ্যা নিয়ে আলোচনা কেন করবো আমরা, যেটা নাকি ডিসাইডেড জিনিসটা? ও একটা আজগুবের মতো, ও মানে একটা উন্মাদ লোক, সে কি বললো না বললো তো কি আসে যায়। কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা এমন একটা জায়গায় আছি যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের আর কাজ নেই, আর কাজ আছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার মুক্তিযুদ্ধের যে অবস্থান, আচ্ছা উনি যখন মুক্তিযুদ্ধ শুরু করছেন, যার যার অবস্থান তার কাছে। এই মুক্তিযুদ্ধে কি ভাষা নিয়ে সাপোর্ট ছিল? ভাষা নিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল? ভাই এগুলি এখন তা মানে কি ভাষা নিয়ে আলাদা একটা স্ট্র্যাটেজি ছিল। এখন এটা কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা না। কম্পেয়ার আপনি করবেন কেন? যার যার অবস্থান তার। সৌরজিৎ যখন মারা গেছেন, এখন ওটাও এর মধ্যে আনতে হবে কেন? শেরে বাংলা যখন মারা গেছেন, এর মধ্যে আনতে হবে কেন? এই যে আনার যে প্রবণতাটা, এইটা হলো মতলব। এই মতলবের মূল লক্ষ্যটা হলো যে মুক্তিযুদ্ধটাকে কিভাবে ডিফেম করা যায়, মুক্তিযুদ্ধটাকে কীভাবে মানে কম করা যায়, মূল্যায়ন মানে করা যায়, কীভাবে এটা বলা যায় যে মুক্তিযুদ্ধ আসলে কেউ মানে আসলে মুক্তিযুদ্ধ হয়ই নাই। আমি একটা খালি সিঙ্গেল একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি। ওই যে প্রথম যখন ওই উন্মাদ বললো না যে 2000 লোক মারা গেছে, এটা শোনার পরে একজন আমাকে বলতেছে যে 90,000 পাকিস্তানি মিলা মাত্র 2000 বাঙালিকে মারলো। তো ওদের তো ওই সময় ওদের যে বিভিন্ন গাড়ি টাড়ি চলে, ওদের পেট্রোলের খরচ ওদের বোধ ওঠে নাই। কারণ উল্টা ওরা দাবি করতে পারে যে আমরা তো আসলে আমাদের তোমরা ক্ষতিপূরণ দাও, এত টাকা খরচ করে 9 মাস তোমাদের এখানে থাকলাম, মাত্র 2000 মারলাম। তো এগুলি হলো ফাইজলামি, বুঝলেন? ফজলুর রহমান, আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে কারো বিরুদ্ধে 71-এর চেতনা বিক্রির অভিযোগ, আবার এখন কারো বিরুদ্ধে 24-এর আত্মত্যাগ, এইটাও বিক্রির অভিযোগ উঠেছে। তাহলে আমরা নতুন যে কিছু পাওয়ার কথা ছিল, সেই নতুন কিছু কেন পাচ্ছি না, বা নতুন যা পাওয়ার কথা ছিল সেটা কেন পেলাম না? আমি আপনাকে বলি, আমি বলে গেছি যে 5ই আগস্টের ভিতরে একটা ঘটনা আছে। 5ই আগস্ট দূর থেকে যে লাখ লাখ মানুষ আসছে, তারা যে কারণে আসছে, যে চিন্তায়, আর 5ই আগস্টকে পুঁজি করে এখন যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই দুইটার মধ্যে মারাত্মক ডিফারেন্স। এটার মধ্যে একটা মারাত্মক মুনাফিকি আছে, কথাটা তো আমি বলেই গেলাম। এই মুনাফিকির কারণে এই ছেলেরা তারা সফল হতে পারবে না এবং পারতেছে। তা না হলে আমি অনেক দোয়া করছি ছেলেরা সফল হোক, কিন্তু এখন দেখা গেল যে না, দে আর নট রিয়েল সিরাজউদ্দৌলা ও রিয়েল ফিডেল ক্যাস্ট্রো or চে গুয়েভারা। এরা হলো অভিনেতা। যেমন সিরাজউদ্দৌলা সিনেমার অভিনয়ে, সিরাজউদ্দৌলার অভিনয় করছে আনোয়ার হোসেন নামে জামালপুরের একজন বড় অভিনেতা। আমরা তাকেই মনে করছি, আসলে হি ইজ নট সিরাজউদ্দৌলা, হি যে অভিনেতা। জামাত এদেরকে দিয়ে অভিনয় করাইছে 5ই আগস্টের আগে ট্রেনিং দিছে। জামাত ছিল প্রযোজক এবং পরিচালক। ওই যে 29 মিলিয়ন ডলার এই প্রযোজক এবং পরিচালকেরা বছরের পর বছর এই সিনেমাটা বানাইছে, বানায় এদেরকে ছাড়ছে মাঠে।
আমরা সবাই বিমোহিত হয়েছি এবং তার পিছনে হাজারে হাজারে লাখে লাখে গিয়া পড়ছে। তারা জয়ী হয়েছে, কিন্তু জয়ী হইয়া রিয়েলি তাদেরকে দিয়ে যে অভিনয় করেছে, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তোরা কিছু লুটপাট করে যা গিয়া, আর দেশটা অন্যটা সব আমাদের। সেই জামাত এই কাজটা, জামাত হইল দেশের কালো শক্তি। আমি এই কারণে বলি জামাতকে, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে পরবর্তী সময় মনে মনে মাফ করে দিছিলাম, যারা ভালোভাবে চলুক, ভালোভাবে। কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম এরা ভুলে নাই, ওই যে সাপ যে গর্তের ভিতরে ছিল, সেই গর্তের ভিতর থেকে আইসা আবার ফনা তুলছে। কি যে 54 বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আর সেই মুক্তিযুদ্ধে যে আমাদের পূর্বপুরুষেরা পরাজিত হয়েছিল, এবং সেই আত্মগ্লানিতে তারা এত বেশি হয়েছিল, তারা এটার প্রতিশোধ নিতে চায়, এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যেকটা মিনিটে মিনিটে তারা চেষ্টা করতেছে যে জিনিসটা আমার দল বিএনপি অনেক বড় আত্মা থাকার কারণে হোক, বা অনেক বড় দল হওয়ার কারণে হোক, বিএনপি এখন পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা বুঝতেছে না। কিন্তু বিএনপির কিছু নেতা কিন্তু বক্তৃতা করা শুরু করছে যে জামাত কি জিনিস। আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি। এরা শুরু করছে, এবং এরা কিন্তু নয়াপল্টনের সামনে স্লোগান দিছে 1 মাস আগে, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমি বলবো নতুন প্রজন্মকে, বিএনপি হোক আর সে যেই হোক, হে বাংলার নতুন প্রজন্ম, তোমরা কিন্তু বাঙালি মায়ের সন্তান, তোমরা কিন্তু মরুভূমির সন্তান নও, তোমরা কিন্তু পাঞ্জাবের সন্তান নও, তোমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছো। এই বাংলার মাটি তোমাদেরকে প্রথমে মায়ের দুধ দিয়েছে, এই বাংলার মাটি তোমাদেরকে শিশুকালে হাতে বই দিয়েছে, করো 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 সর সরায়া রস্যই দীর্ঘই। এই বাংলার মাটি তোমাকে প্রাইমারি স্কুলে শিখিয়েছে পাখি সব করে রাতি পোহালো, কারণে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই বাংলার মাটি প্রতিদিন তোমাকে সুন্দর দক্ষিণা বাতাস দিয়েছে, এই বাংলার মাটি তোমাকে ভাত দিয়েছে, কাপড় পরেছে, বাংলাতে মা বলা শিখিয়েছে। তুমি ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছো, এত সুন্দর গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি তোমার পূর্বপুরুষ। হে বাংলার বর্তমান প্রজন্ম, আমাকে কিন্তু স্কুল জীবনে গাইতে হয়েছে পাকসার জমিন সাদবাদ, কিসুয়ারে হাসিন সাদবাদ, তো নিশানে আজবে আলিশান আর্দে পাকিস্তান। আমি এখন এটার কোনো অর্থ বুঝাই, কিন্তু আমার গাইতে হয়েছে। কাজে বাংলার বর্তমান প্রজন্মকে বলি, বাংলার বর্তমান প্রজন্ম আল্লাহর দোয়াই লাগে, তোমরা আমাদের সন্তান, তোমাদেরকে বলবো তোমরা আরবি ফার্সি সব পড়ো, তোমরা কোরআন শরীফ পড়ো, কোরআন হাদিস পড়ো, আমি তোমাদেরকে এই উপদেশ দিব সাজেশন। কিন্তু তোমাদেরকে আমি বলবো বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসটা তোমরা জানো, অন্তত ওই গানগুলা তোমরা শুনো, অন্তত তোমরা এই যে চরমপত্র নামে যে একটা এমআর আক্তার মুকুলের চরমপত্র নামে যে একটা পড়া হইতো, মানে মুক্তিযুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা কাগজ পড়া হইতো, এইটা শোনো তোমরা। ওই জল্লাদের দরবার যেখানে রাজুরা অভিনয় করতো, সেই জল্লাদের দরবারে সেই কথাগুলো শোনো। আমি তোমাদের আজকে বাংলার মানুষকে বলতে চাই, প্রতিটি ঘরে ঘরে মুক্তিযুদ্ধের যে রক্ত, প্রতিটি ঘরে মুক্তিযোদ্ধার যে ইতিহাস, প্রতিটি এলাকা এলাকায় এক একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকাতে বীরুত্তম, বীর বিক্রম, আমার কিশোরগঞ্জ, আমার ময়মনসিংহ, আমি আজকে বলতে পারি সেই কর্নেল থেকে ধরে সেই খালেদ মুশাররফ থেকে ধরে সেই হায়দার বীরুত্তম থেকে ধরে আরো অনেকে, আমি যত আছে, আমিরুদ্দিন থেকে ধরে সব যুদ্ধ করছে। আমি নিজে যুদ্ধ করছি, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে বাংকার থেকে ট্রিগার টিপছি। আর আজকে আমাকে শুনতে হবে যে দেশে কোনো যুদ্ধ হয় নাই। একদিনে আমার একটা গ্রামে 500 লোককে গুলি করে মারছে। গ্রামটার নাম 36, থানাটার নাম ইটনা, ইউনিয়নটার নাম খাটকাল। আর কোন রাজাকারের বাচ্চারা নাকি কি বলে কত মারা গেছে, 30 লক্ষই মারা গেছে। লেখক গবেষক বদরুদ্দীন ওমর তিনি একটা কথা বলেছেন যে স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসে যা লেখা হয়েছে সেটা 80 থেকে 90% মিথ্যা। ও রাজাকারের বাচ্চা, ও নিজে রাজাকার, ও রাজাকারের বাচ্চা, ওরা রাজাকারের বাচ্চা। বাংলাদেশ চায় নাই, পাকিস্তান চাইছে, আর পাকিস্তানের তারা হলো সবচেয়ে বড় সমর্থক। এরাই সব কথা বলে, এগুলাতে আমি কোনো কথা বলবো না। মাসুদ কামাল, আপনি একটু বলবেন, একটু নির্বাচনে আবার আসি। সেটা হচ্ছে যে মানে সংস্কার করে যদি আগামীর নির্বাচন হয়, ভোটাধিকার হয়, নির্বাচন কমিশন হয়, সেটা কি আসলে কতটা টেকসই হবে? সংস্কার নিয়ে তো অনেক কথা হচ্ছে, কিন্তু এই দিন শেষে যেটা হচ্ছে যে সংস্কার নির্বাচন, তারা কি প্রতিপক্ষ হয়ে গেল? দেখেন, সংস্কার এবং নির্বাচন ভাই এটা একে অপরের পরিপূরক না, মানে প্রতিপক্ষ হওয়া করা উচিত না। কিন্তু সমস্যাটা কি জানেন,
ডক্টর ইউনূস নিজেই এটাকে প্রতিপক্ষ বানাই দিচ্ছেন। ডক্টর ইউনূস এই যে কয়েকদিন আগে যে আপনার মানে মালয়েশিয়া গেলেন, ওখানে যেও কিন্তু বলতে বলতে এই কথা বলছেন জি। যে সংস্কার এবং বিচার যদি না হয় তাহলে নির্বাচনটা ভালো হবে না। আমি কিন্তু ওনাকে একটা কথা বলতে চাই, দেখেন আপনি যে সংস্কার করবেন, বিচার করবেন, এটা কি আপনার হাতে? বিচার কি আপনার হাতে? তো আদালত করবে বিচার। জি। আপনি পারবেন বিচার করতে? আপনার হাতে কি ক্ষমতা আছে? আপনি টাকাতে দিতে পারবেন? বিচারক যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু জেরা করতে হবে, সাক্ষ্য প্রমাণ নিতে হবে। সেই সাক্ষ্য প্রমাণের জন্য তাকে ওয়েট করতে হতে পারে, অনেক কিছু হতে পারে। তো উনি বিচার আমাদের মানে করতে যাচ্ছেন। আর এটা বলছেন যে সংস্কার। এখন সংস্কার জিনিসটা কী রে ভাই? আপনি সংস্কার কাজে যে লোকগুলিকে লাগাইছেন সেই লোকগুলিকে একটা মানে প্রত্যাশিত সংস্কার করার যোগ্য? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আপনি ঐক্যমত্য কমিশন করছেন, 35টা রাজনৈতিক দল গত 1-2 মাস ধরে নিয়মিত বসতো যাইতো। এর মধ্যে অন্তত 20টা রাজনৈতিক দল আছে যাদের এই দেশে কোনো রকম তাদের কোনো কর্মতৎপরতা নাই। তাদেরকে কী কারণে নিবন্ধন দিয়েছে, কী করছে না করছে বলতে পারবো না, কিন্তু তাদের কোনো তৎপরতা আমি দেখি না। এর মধ্যে একটা অনিবন্ধিত দলও আছে, তারা আপনি কেন ডাকছেন তাও বুঝি না, কোন বিবেচনায় ডাকছেন? অনিবন্ধিত দল তার অনেক আছে, তাদেরকে ডাকতেন। এরা যে সবচেয়ে জ্ঞানী, তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? এদের নিয়ে বসতেছেন। এরা কি এই দেশে এই জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে? এবং এই লোকগুলো কি জাতির প্রতিনিধি? এরা কি এই জাতি এদেরকে নির্বাচন করে দিচ্ছে? দেয় নাই তো। আবার এই আংশিক এই লোকগুলিকে নিয়ে যে সমাধানটা আসবে তার নাম দিয়েছেন আপনি জাতি ঐক্যমত্য হয়েছে। জাতি কি এইটুক? কাজে এই পুরো জিনিসটা হলো যা সময় ক্ষেপণের একটা বাহানা, এবং সময় ক্ষেপণের বাহানা করে করে ওনারা যতদিন পারেন থাকতেছেন। ওনাদের লক্ষ্য হলো বাই চান্স একটা মন্ত্রী হয়ে গেছি, প্রধানমন্ত্রী হয়ে গেছি, দেশের দায়িত্ব পাইছি, নিজের কাজগুলি গুছাই নিছি, নিজে তো সব গুছাই নিছে, কোনো কিছু তো বাকি রাখে নাই, তো নিজেগুলি গুছাই নিছি, এখন আত্মীয় স্বজনগুলি গুছাচ্ছি, এই যে কদিন পারি থাকি। কিন্তু তাদেরও মনে রাখতে হবে ভাই, এরকম অনেকেই মনে করতো এই দিন বোধহয় শেষ হবে না। শেখ হাসিনাও মনে করতো, শেখ হাসিনা যারা সঙ্গে যারা ছিল তারাও মনে করতো এই দিন বোধহয় শেষ হবে না। কিন্তু দিন না, আরো দিন আসে। বিরতির পরে সে বাকি আলোচনা আমি করছেন। আপনাকে আরেকটা জিনিস বলি, জি। এরা কারা আমি মানি না, ওনার তো মান্য কথা কয়। কিসের সংস্কার? একে আলিরিয়াসকে, এরা তো হইল বাংলার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। এরা হইল বাঙালি জাতির নতুন রবার্ট ক্লাইভ, আচ্ছা, বিরতির পরে মার্কিন রবার্ট ক্লাইভ। জি। আজকে বিদেশি নাগরিকেরা আমাদের সংবিধান লিখবে। আমাদের 19 জন আছে, আমার কাছে রিপোর্ট আছে, অস্ট্রেলিয়া থেকে ধরে আমেরিকা পর্যন্ত, ইংল্যান্ড থেকে ধরে আলিরিয়াস কি বাংলার নতুন লর্ড ক্লাইভ? হ্যাঁ, এরা বিদেশি নাগরিক। আচ্ছা, এরা হলো রবার্ট ক্লাইভ ওয়াটসন। এরা আমেরিকান নাগরিক, আমেরিকার নির্দেশে আমার দেশের সংবিধান লিখে দিতে চায়। আমি তার সংবিধান আমি মানি না। এগুলা লিখে দেখে যাতে মুক্তিযুদ্ধের সংবিধানটা ফালাই দিয়ে দেখে যাতে বাপের বেটা হইলে দাঁড়াবো। কিন্তু কথাটা বলে দিলাম, যতদিন মুক্তিযুদ্ধ থাকবে এর পক্ষে কিন্তু মুক্তিযোদ্ধারা দাঁড়াবে। কথাটা বলে দিলাম, এবং মুক্তিযুদ্ধ জয়লাভ করবে। আমি এই কথাটা আল্লাহর রহমত বললাম। মুক্তিযুদ্ধ সত্য, বাঙালি 30 লাখ বাঙালির রক্ত সত্য, 2 লাখ মা বোনের ইজ্জত সত্য। আমরা জিতবো, আল্লাহর রহমত, মুক্তিযুদ্ধ জিতবে। রাজাকাররা জিততে পারবে না এদেশে। আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম। এই যে সংস্কার নিয়ে অনেক কিছু হচ্ছে, সংস্কার নিয়ে অনেক কথা হলো, রাজনৈতিক দলগুলোর সংস্কার ঠিক কতটুকু হলো একটু আপনাকে বলে রাখি। মানে কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা কথা বলেছিলেন যে জামায়াত ইসলামের কাছ থেকে সততা এবং শৃঙ্খলা শিখতে হবে, অনুকরণীয়। তাদের শৃঙ্খলা এবং সততা অনুকরণীয়। আমি বলবো ও রাজনীতি জানে না, বুঝে না, রাজনীতিবিদ চিনে না। জামাতে ইসলামের কাছ থেকে আমার শৃঙ্খলা শিখতে হবে। ডাকাইতের দলেরও অনেক শৃঙ্খলা আছে, মকিম গাজীর দলেরও অনেক শৃঙ্খলা ছিল। কাজেই এইটা বড় কথা না। শৃঙ্খলাটা হবে আদর্শিকভাবে একটা দল কি, ফিলোসফিক্যালি কি, সেই জামাতের কাছ থেকে কি শিখতে চায়? অ্যান্টি লিবারেশন ফোর্সেস সমস্ত আদর্শ শিখতে চায়। আমি তো এটা শিখবো না। সে যতই থাকুক, ডিসিপ্লিন থাকুক, ডিসিপ্লিন তো অনেক ডাকাইত দল থাকে, এতে কিচ্ছু আসে যায় না। ওই যে আফগানিস্তানে ক্ষমতা দখল করছিল আমানুল্লাহরে তারাইয়া দিয়ে, তার নাম হইল ডাকাত, মরু ডাকাত, বাচ্চা ও সাকাত, তারও টিম ছিল, সাংঘাতিক ডিসিপ্লিন। এই কারণে আমার বাচ্চা সাকর শিষ্য হইতে হবে, আমার তার লাইন শিখতে হবে। আর ওই সব লোকের কথা, যাদের কথা ওই সব লোকে, এরা কোথায় যাবে এটা কোনো সে ইতিহাসে আমি এমনি বলতেছি না। শুধু আমার কথাটা হইতেছে, এখন শূন্য রাখেন। আজকে মুক্তিযুদ্ধের কথা বললাম তো, মুক্তিযুদ্ধের কথা বলে যাই। আমি বলি আমার দল নিয়ে, আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমার দল কথা বলা শুরু করছে। যেদিন বিএনপি একসাথে বলতে পারবে এই আমরা কিন্তু জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান মেজর জিয়া কিন্তু আসল জিয়া,
মেজর জিয়া কিন্তু বাংলাদেশের আসল জিয়া। মেজর জি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করছে, মুক্তিযুদ্ধের জিয়া, আমি বিএনপির মতো করেই বলছি, মুক্তিযুদ্ধের ঘোষণা করছে, নিজে সেক্টর কমান্ডার ছিল, ব্রিগেড কমান্ডার ছিল, সেই জিয়াউর রহমানের দল আমরা। এবং জিয়াউর রহমানের দল যেহেতু, আমরা মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা বাংলাদেশে শুনতে চাই না। যেদিন বিএনপি বলতে পারবে এই কথাটা, এই দিন এই সব ঝামেলা কইমা ইলেকশনে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে সাংঘাতিকভাবে নীতিগত স্ট্যান্ড না নেবে, অতক্ষণ পর্যন্ত এই শয়তানগুলা এইসব কথা বলতেই থাকবে। কারণ তারা মনে করবে বিএনপি তো বোধহয় মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের কোনো মায়া নাই, দয়া নাই, কিছু নাই, জাহান নামে দেখবো। কাজে আমরা আগে পাকিস্তান বানায় লই। আচ্ছা, বিএনপির কিছুদিনের জন্য ইরানের বনি সদরের মতো 1-1.5 বছর লিবারেল পার্টি নেতৃত্ব করবো, লাথি দিয়ে তারা আয়াতুল্লাহ খুমেনির দল আমরা ক্ষমতায় বসবো না 60 বছরের জন্য। এই ঘটনাটা তারা করতে চায়। আমি তাই মনে করি আমার দল বিএনপি যেদিন বুঝবে যেটা জিয়াউর রহমানের দল, এবং জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা মুক্তিযুদ্ধের বাইরে যাব না, বিএনপির মতো করেই মুক্তিযুদ্ধ বলুক, তখন ওরা থামবে। আর তা না হলেও যে সংস্কার অপসংস্কার এরা হবে, আমি এদেরকে, যারা সংস্কার তো বিদেশি, আমি তো এদেরকে মানি না। আমার দেশের যে কোনো লোক, ইউনিভার্সিটির প্রফেসর নাই, আমি তো বারবার বলি যে তাজউদ্দিন সৈয়দ নজরুলরা সংবিধান বুঝে না, মনোরঞ্জন দর আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না, ওই সুরঞ্জিত সেনের মতো এমপিরা যারা বাংলাদেশ না সারা ভারতবর্ষের পার্লামেন্টের এক একটা প্রতিকৃত, এরা সংবিধান বুঝে না। ডক্টর কামাল সংবিধান বুঝে না। ডক্টর কামালের মোহর দিতে পারবে, ডক্টর কামালের ডিক্টেশন নিতে পারবে আলী রিয়াজ, এরা সংবিধান বুঝে বাংলাদেশের খালি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই 4টা স্তম্ভ থাকবে। তারপর যদি কেউ লাগাইতে চায়, এটার সাথে সাংঘর্ষিক না হলে লাগাইতে পারে, আর লাগাইলে সাংঘর্ষিক লাগিলে বা এগুলো ফেলে দিলে কিন্তু বিপদ আছে বাংলাদেশ। কথাটা বলে দিলাম, খুব ক্লিয়ার। শেষ প্রশ্ন মাসুদ কামাল, আপনি একটু বলবেন যে এই যে নির্বাচন, ভোট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সংখ্যানুপাতিক, সব মিলে কি রাজনীতির সমীকরণ জটিল হয়ে গেল নাকি? না, আমি বলি আপনার একটা কথা, সংখ্যানুপাতিক নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আচ্ছা, কারণ এটা নিয়ে তো কোনো দলই বলে নাই কিন্তু যে পিআর সিস্টেম না হলে তারা ইলেকশন করবে না, এই কথাটা কিন্তু কেউ বলে নাই, কেউ বলে নাই। একটু একটু বলতেছে এনসিপি, এটা ইমেটেরিয়াল, এনসিপির মানে আপনার সমর্থন নাই বললেই চলে। জামাত চাচ্ছে, কিন্তু হ্যাঁ, জামাত ইসলাম চাচ্ছে, কিন্তু জামাত এটা বলে নাই যে সংখ্যানুপাতিক না হলে নির্বাচনে যাব না, এটা বলে নাই। কিন্তু জামাত এটা নিয়ে রাজনীতি করতে চায়। ধরেন কালকে ইলেকশনে ডিক্লেয়ার হইলো, পাবলিকের কাছে আপনি যাবেন না, আপনি পাবলিকের কাছে কি নিয়ে যাবেন? একটা কিছু তো বলতে হবে। তখন বলার জন্য তারা একটা ইস্যু রাখলো, আমরা সংখ্যানুপাতিক চাই, এই আর কিছু না। কিন্তু জামাত এটা হয়তো পরবর্তী নির্বাচনের জন্য চাবে, ইসলামী আন্দোলন হয়তো এগুলি বলবে, কিন্তু সংখ্যানুপাতিক হলে নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধকতা নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেটা হবে সেটা হলো এই জুলাই সনদটা। কিন্তু এটার ব্যাপারে বিএনপির যে স্ট্যান্ড, এটা ব্যাপারে আমি সাপোর্ট করি। বিএনপির স্ট্যান্ড হলো জুলাই সনদ কখনোই সংবিধানের উপরে উঠতে পারে না, এবং জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বলে এরা যেটা বলতেছে, এটাও ঠিক না, এটাও বিএনপি কিন্তু মানতে চাচ্ছে না। এই বিএনপির স্ট্যান্ড তো ঠিক আছে ভাই। জি, শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান এবং মাসুদ কামাল। অ্যাডভোকেট ফজলুর রহমান 5ই আগস্টের ঘটনাকে একটি নাটকীয় অভিনয় হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীদের দ্বারা পরিচালিত হয়েছে। রহমান জামাতকে দেশের কালো শক্তি হিসেবে অভিহিত করেন এবং বলেন তারাই এই ঘটনার প্রযোজক এবং পরিচালক ছিল। তারা অভিনেতাদের প্রশিক্ষণ দিয়েছেন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। ফজলুর রহমান বিশ্বাস করেন যে তাদের মূল লক্ষ্য ছিল 1971 সালের যুদ্ধে তাদের পূর্বপুরুষদের পরাজয়ের প্রতিশোধ নেওয়া। তারা হাজার হাজার মানুষকে প্রতারিত করতে সক্ষম হয়েছিল। ভিডিওতে উভয় অতিথি 1971 সালের মুক্তিযুদ্ধের গুরুত্বের উপর জোর দেন। তারা বলেন, এটি জাতির পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। ফজলুর রহমান জোর দিয়ে বলেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মেনে নিতে পারে না তাদের এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। তিনি যুব সমাজকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার জন্য উৎসাহিত করেন।
আলোচনায় আসন্ন নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা হয়। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি জনগণের আস্থার অভাব নিয়ে কথা বলেন মাসুদ কামাল। মাসুদ কামাল ব্যাখ্যা করেন যে ডক্টর ইউনূসের অতীতের পদক্ষেপ এবং এনসিপির মতো দলের সঙ্গে তার জোটের কারণে জনগণের মধ্যে তার প্রতি আস্থার অভাব তৈরি হয়েছে। মাসুদ কামাল প্রস্তাবিত রাজনৈতিক সংস্কার সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, এতে জড়িত অনেক রাজনৈতিক দলেরই বাস্তব কোনো রাজনৈতিক উপস্থিতি বা জনসমর্থন নেই। পরিশেষে বলা যায়, ভিডিওটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং বর্তমান সময়ের জটিলতাগুলো নিয়ে একটি গভীর আলোচনা উপস্থাপন করে, যা দেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি করে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজনীতির আড্ডা প্রতিদিন সন্ধ্যা ৬টায় নতুন ভিডিও পাবেন।